অশান্ত মধ্যপ্রাচ্য, ফের হরমুজ প্রণালীর আকাশে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। এক ঝটকায় বিশ্ববাজারে তেলের দাম ফের বৃদ্ধির আশঙ্কা। আমেরিকা ও ইরানের বহুল চর্চিত শান্তি চুক্তি এখন সম্পূর্ণ বিষবাঁও জলে। হরমুজ প্রণালীতে শান্তি চুক্তি ভেঙে নতুন করে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। পাল্টা জবাবে ক্ষুব্ধ আমেরিকার একের পর এক ক্ষেপণাস্ত্র বর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, শান্তি চুক্তি সমাপ্ত। ইরানের 90টি সামরিক ঘাঁটিতে সফল হামলার দাবি মার্কিন বাহিনীর। পাল্টা প্রত্যাঘাত ইরানের রেভলিউশনারি গার্ডসের। কুয়েত এবং বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা। ভারতমুখী জাহাজে হামলা কি নিছক কাকতালীয় নাকি সুপরিকল্পিত ছক? বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা মারাত্মক? নতুন এই সংঘাত কি রূপ নেবে পরমাণু যুদ্ধে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে। শেষ পর্যন্ত এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দেবে কে? ইরান, আমেরিকা, ভারত নাকি গোটা বিশ্ব? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। অনেক নাটকীয়তায় শেষে এই আমেরিকা ইরানের শান্তি চুক্তি হয়েছিল আর মধ্যস্থতার ক্রেডিট নিয়েছিল পাকিস্তান। কিন্তু 3 সপ্তাহের মাথায় ফের শুরু হয়ে গেল যুদ্ধ। মাত্র 4 দিন আগেই পাকিস্তান আন্তর্জাতিক মহলে এই শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করেছিল। কিন্তু সেসব আর ধোপে টিকল না। শান্তি চুক্তি ভেঙে হরমুজ প্রণালীতে নতুন করে হামলার অভিযোগ এখন ইরানের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, কেন শান্তি চুক্তি ভাঙল ইরান? কেন হামলা চালাতে বাধ্য হলো ওই আয়াতুল্লাহ আলী খামেনেইর দেশ? আসলে চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের শুল্ক ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার কথা ছিল। কিন্তু 6 জুলাই হঠাৎ করে ইরান দাবি করে কেবলমাত্র তাদের তৈরি নির্দিষ্ট রুট এবং প্রোটোকল মেনে চললেই জাহাজগুলো নিরাপদ থাকবে, অন্যথায় নয়। তারা মূলত হরমুজ প্রণালীর ওপর নিজেদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই চেয়েছিল। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই প্রণালী দিয়ে চলতে গেলে ওমান নিয়ন্ত্রিত আন্তর্জাতিক রুট ব্যবহার করা যাবে না, বরং ইরানের নিজস্ব তৈরি শর্ত এবং রুট মেনে চলতে হবে। কিন্তু ইরানের নির্দেশ অমান্য করে কাতার এনার্জির মালিকানাধীন নাকিলাত কোম্পানির এক বিশাল এলএনজি ট্যাঙ্কারটি ওমান উপকূলের দিক থেকে প্রথাগত আন্তর্জাতিক ট্রানজিট করিডোর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। এই ঘটনাকে ইরান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অবাধ্যতা হিসেবেই গণ্য করে এবং সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আর আল রেখায়েতের হামলার ঠিক পরপরই একই কারণে ওই একই এলাকায় সৌদি আরবের পতাকাবাহী ওয়েদিয়ান নামক একটি বিশাল অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কারের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। সৌদির শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন ওই জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এই হামলাটি ছিল আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ কাতার নিজেই ছিল এই মার্কিন ইরান শান্তি আলোচনার মূল আয়োজক এবং মধ্যস্থতাকারী দেশ। আর নিজের দেশের রাষ্ট্রীয় সম্পদে ইরান আঘাত করায় নিরপেক্ষতা ভেঙে কাতার সরাসরি ইরানের ওপর ক্ষোভ উগরে দিয়েছে। এই হামলাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদপত্র জমা দেয়। পাশাপাশি সৌদি আরবও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু তারপরেও ইরান তার হামলা কিন্তু অব্যাহত রেখেছে। 6 জুলাই রাতের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই 7 জুলাই সকালবেলাতেই একেবারে ওমান সাগরের কাছে আরেকটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ইরানের অনুমতি ছাড়া ওই রুট ব্যবহার করলে পরিণতি আরও ভয়াবহ হবে। মধ্যস্থতার চুক্তি ভেঙে এভাবে পরপর 3টি জাহাজে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মার্কিন ট্রেজারি বিভাগ 7 জুলাই রাতেই তড়িঘড়ি করে ইরানের ওপর তেল রপ্তানির ছাড় যা ওই চুক্তির অধীনে সাময়িকভাবে শিথিল করা হয়েছিল তা সম্পূর্ণ বাতিল করে দেয়। ফলস্বরূপ চুক্তির পর ইরানের তেলের বাজার উন্মুক্ত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল তা এক ঝটকায় বন্ধ হয়ে যায়।
আর নিষেধাজ্ঞা জারির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা অ্যাকশনে নামে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তারা দক্ষিণ ইরানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলের নজরদারি কেন্দ্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, জাহাজ, বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকেই মূলত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি সিরি, কেশম এবং বন্দর আব্বাস সহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর এই হামলার পরপরই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে তেহরান। ইরানের 90টিরও বেশি সামরিক টার্গেটে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী, যাতে ইরানের অন্তত 8 জন নৌ এবং বিমান বাহিনীর সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আঙ্কারায় চলমান ন্যাটো সামিট শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের জানিয়েছেন যে ইরানের এই আগ্রাসনের পর শান্তি চুক্তিটি এখন অফিসিয়ালি ওভার বা শেষ। তিনি ট্রুথ সোশ্যালে সাফ জানিয়ে দিয়েছেন যে ওরা জাহাজে হামলা করেছে, আমরা তার প্রতিশোধ নিয়েছি। এরপর এমন কিছু করলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হবে। এই আবহে ট্রাম্পের নির্দেশের পর মার্কিন সেনাবাহিনী শুধু উপকূলেই সীমাবদ্ধ থাকেনি, হামলার পরিধি বাড়িয়ে ইরানের একেবারে ভেতরে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং রসদ সরবরাহ ব্যবস্থাকেও নিশানা করেছে। মার্কিন ক্ষেপণাস্ত্র তেহরানের উত্তর পূর্বে আক্কালা এলাকার একটি গুরুত্বপূর্ণ রেল সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আবার চাবাহার এবং ইরানশার শহরে একাধিক সামরিক স্থাপনাতেও ব্যাপক হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনকম একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে যে গত দুদিনের ধারাবাহিক অভিযানে তারা ইরানের উপকূল জুড়ে প্রায় 90টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং আস্তানাতে সফলভাবে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে এই 2 দিনের মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে এবং 78 জন আহত। আর আমেরিকার এই হামলার জবাবে আর কোনো রাগঢাক না করেই পাল্টা আক্রমণ আবার শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC। বৃহস্পতিবার ভোর রাতেই বাহরিন এবং কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন ছোড়া হয়েছে। হামলার পরেই বাহরিনে, যেখানে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর রয়েছে, এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে এয়ার রেইড সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সেনাবাহিনীর দাবি, তাদের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই বেশ কয়েকটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে ইরানের জেদ আর আমেরিকার রণংদেহী মনোভাবের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এখন এই মুহূর্তে এক ভয়াবহ এবং অনিয়ন্ত্রিত পূর্ণাঙ্গ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত কি শুধুই ইরান আমেরিকার শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো ভূ রাজনৈতিক হিসেব? নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে কতটা প্রভাব পড়বে, আর এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য শেষ পর্যন্ত কে দেবে? ওই ইরান, না আমেরিকা, না ভারত, নাকি গোটা বিশ্ব? আপনাদের জানিয়ে রাখি যে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে তেহরান থেকে উত্তর পূর্বের পবিত্র শহর মাসাদগামী মূল রেল লাইনটি সম্পূর্ণ উপড়ে গেছে। অন্যদিকে বৃহস্পতিবারই ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন কার্য মাশহাদ শহরে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এই হামলার ফলে হাজার হাজার যাত্রী মাঝপথে আটকে পড়েছেন এবং সরকার বাস দিয়ে তাদের মাশহাদে পাঠানোর ব্যবস্থা করছে। অন্যদিকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের আবার জানিয়েছেন, আমরা গত রাতে ওদের 20 গুণ বেশি শক্তিতে আঘাত করেছি। ওরা যখনই আমাদের একটা আঘাত করবে, আমরা তার 20 গুণ ফিরিয়ে দেব। তবে ট্রাম্প আরও জানিয়েছেন যে ইরান নাকি তাকে ফোন করে খুব মরিয়া হয়ে একটি নতুন চুক্তি করতে চাইছে। তবে এখনই যুদ্ধ থামবে কিনা সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট যতই হুঙ্কার দিক না কেন, মধ্যপ্রাচ্যে নতুন করে এই যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট এখন খুনের ভয় পাচ্ছেন। ট্রাম্প দাবি করেছেন ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে এবং তিনি ইরানের হিট লিস্টের একেবারে প্রথম স্থানে রয়েছেন। তার আশঙ্কা মাঝ আকাশে তার বিমানে হামলাও হতে পারে। তাই তুরস্ক থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ওরা খুব বিপজ্জনক, আমি সবসময় হুমকির মুখে থাকি, আমার যদি কিছু হয় আপনাদেরও ঝুঁকি থাকবে। বুঝুন তবে, ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন, আবার মৃত্যু ভয়ে জানালা বন্ধ করছেন। জানেন কি ট্রাম্পের এই আতঙ্ক কোন পর্যায়ে পৌঁছেছে? তাহলে শুনুন। মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো সম্মেলনে কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে গেলেও সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ব্রিটেনের মিলডেনহল পর্যন্ত পুরনো হালকা নীল রঙের এয়ারফোর্স ওয়ান ব্যবহার করেছে। জানা যাচ্ছে যে ইরান সীমান্তবর্তী তুরস্ক থেকে ফেরার পথে হামলার আশঙ্কার কারণে নিরাপত্তার জন্যই এই বিমান পরিবর্তন করা হয়েছে। কাতারের দেওয়া নতুন বিমানে এখনও সমস্ত ধরনের ওই যুদ্ধকালীন প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি যুক্ত হয়নি। তাই মার্কিন সিক্রেট সার্ভিসের পরামর্শেই ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরেছেন, কারণ ওই বিমানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকানোর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত কি শুধুই ইরান আমেরিকার শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় ভূ রাজনৈতিক হিসেব? দেখুন, বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর এবং জটিল তিনটি ভূ রাজনৈতিক সমীকরণ। কি কি? প্রথমত, আপনারা এতদিন জেনে এসেছেন যে এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল নৌপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 20% পরিবাহিত হয়। আর ইরান খুব ভালো করেই জানে যে এই প্রণালীকে অচল করে দিতে পারলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়বে। আমেরিকা এবং ইউরোপের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলে নিজেদের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য করাই কিন্তু তেহরানের প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, ইরান এই হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার একছত্র নিয়ন্ত্রণ তারা মেনে নেবে না। বিশেষ করে কাতার এবং সৌদি আরবের মতন মার্কিনপন্থী দেশগুলোর জাহাজে আঘাত এনে ইরান প্রমাণ করতে চাইছে যে খোদ আমেরিকার সুরক্ষা কবচও এই অঞ্চলে তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে পারবে না। আর তৃতীয়ত, এই সংঘাতের পেছনে বিশ্ব রাজনীতির নতুন অক্ষশক্তির একটা বড় সমীকরণ কাজ করছে। ইরানকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে চীন এবং রাশিয়া মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে ব্যস্ত রাখছে, যাতে ইউক্রেন এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার মনোযোগ এবং সামরিক শক্তি কিছুটা হলেও কমে আসে। ভূরাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, আমেরিকা ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে এবং তেলের বাজারে ফের কিন্তু অস্থিরতা তৈরি করে দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এই পরিস্থিতিকে বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে ইতিমধ্যেই সতর্ক করেছে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ওই 6 এবং 7 জুলাই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 5 থেকে 8% বেড়ে গেছে। 8 জুলাই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $78.17 গিয়ে ঠেকেছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই দাম খুব তাড়াতাড়ি $100 গণ্ডি ছাড়িয়ে যাবে। আর যুদ্ধের কারণে এই হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতন দেশগুলোর ওপর, কারণ মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি হওয়া প্রায় 75% তেল এবং 59% এলএনজি এই 4টি দেশেই যায়। এদিকে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে পরিবহন এবং পণ্য পরিবহনের খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এর প্রভাব পড়ছে গাড়ি, ইলেকট্রনিক্স, ওষুধ, বিমান শিল্পে। কাঁচামালের সংকটে অনেক সংস্থাই কিন্তু উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে সংকটের কারণে নাইট্রোজেন এবং ইউরিয়া সারের সরবরাহ কিন্তু ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে এর ফলে 2026-27 অর্থবর্ষে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন কমতে পারে এবং আফ্রিকা ও এশিয়ার বহু দেশে খাদ্যদ্রব্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিমা খরচও কয়েক গুণ বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের খরচ কিন্তু বাড়ছে। শেষ পর্যন্ত যার বোঝা বইতে হবে এই আমার আপনার মতন সাধারণ মানুষকেই। সংক্ষেপে বলতে গেলে এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকিকে কিন্তু আরও প্রবল করে দিচ্ছে, যা মার্কিন ডলারের আধিপত্য বৃদ্ধি করলেও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই 8ই জুলাই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস লক্ষ্য করা গেছে। ভারতের বাজারে লগ্নিকারীদের প্রায় 8 লক্ষ কোটি টাকা মাত্র একদিনের লেনদেনে উধাও হয়ে গেছে। অন্যদিকে 9ই জুলাই ভোরে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের কৌশলগত চাবাহার বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আপনারা অনেকেই জানেন যে এই বন্দরের উন্নয়ন এবং পরিচালনায় ভারতের একটা বড় বিনিয়োগ রয়েছে। জানা গেছে এই হামলায় শহীদ বেহেশতি টার্মিনালের ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং 2টি প্রধান জেটি রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চাবাহার শহরের বিদ্যুৎ সংযোগও রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞা এবং যুদ্ধের আশঙ্কায় ভারত 2026-27 সালের বাজেটে এই চাবাহার বন্দরের জন্য কোনো নতুন বরাদ্দ রাখেনি। এমনকি 12 কোটি ডলারের বিনিয়োগ সুরক্ষিত রাখতে চাবাহার ফ্রি জোনে নিজেদের সরাসরি মালিকানা ও সাময়িকভাবে একটি স্থানীয় ইরানি সংস্থার কাছে হস্তান্তর করেছে ভারত। তবে এই হামলার পরে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর ভারতের যে দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনা তা কিন্তু বড় ধাক্কার মুখে পড়েছে। আর ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 90% এবং এলপিজির 60% বিদেশ থেকে আমদানি করে, যার বড় অংশই আসে ওই মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারতের আমদানি খরচও কিন্তু বাড়ছে। দেশীয় বাজারে এমসিএক্সে অপরিশোধিত তেলের ফিউচার দাম একদিনেই 6.71% বেড়ে ব্যারেল প্রতি 7,155 টাকায় পৌঁছেছে। অন্যদিকে নতুন করে হামলার পর এই হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় ভারতের অন্তত 9টি বড় বাণিজ্যিক জাহাজ ওই ওমান সাগরের একেবারে প্রবেশ মুখে নিরাপদ আশ্রয়ে আটকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই আর্থিক চাপ ভারত সরকারের ওপর পড়বে এবং রাজকোষে ঘাটতিও বাড়তে পারে। এই সংঘাত চলতে থাকলে পরিবহন খরচ বেড়ে ভারতের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করছেন কিন্তু অনেকেই। ফলে এই সংকট ভারতের অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যে ভারতের কূটনীতির অবস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে বিকল্প পথ আগেই তৈরি করেছিল ভারত, আর সেই কারণেই বর্তমানে ভারতের মোট তেল আমদানির 40%-রও বেশি আসছে ওই রাশিয়া থেকে। আর সেই তেল আমদানিতে হরমুজ প্রণালী ব্যবহার না হওয়ায় সরবরাহে বড় কোনো একটা সমস্যা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পাদুরের কৌশলগত তেলের মজুদ ব্যবহার করতে পারবে ভারত, যা প্রায় 9 থেকে 10 দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম। একই সঙ্গে দিল্লি এই আমেরিকা এবং ইরান দুপক্ষের সঙ্গেই কিন্তু যোগাযোগ রেখে কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিডনি থেকে শান্তির বার্তাই দিয়েছেন। তার কথায় বিশ্বের সমস্ত সমস্যা একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব। এখন দেখার যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোন খাতে মোড় নেয়। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হয় নাকি আলোচনার একটা রাস্তা তৈরি হয়। আর এটাও দেখার যে বুদ্ধিমত্তার দূরদর্শিতার সঙ্গে ভারত সরকার এই চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করে নিজের স্বার্থ কিভাবে রক্ষা করে। আজ এ পর্যন্তই। নমস্কার।